আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের আসর বাই উটিলা চ্যানেলে। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আশাবরী। আজ এর তৃতীয় পর্ব। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে গোসল সারল। চিরুনি দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, এই বুঝি তোমাদের সেই একের ভেতর দুই আয়না? বাহ, সুন্দর তো। খেতে বসতে বসতে আমাদের 3টা বেজে গেল। আভা খেতে পারল না। অল্প 4টা ভাত মুখে দিয়ে বলল, রেনু, আমি খেতে পারছি না, আমার জ্বর আসছে। কেউ জ্বর আসছে বললে হাত বাড়িয়ে তার গায়ে উত্তাপ পরীক্ষা করা ভদ্রতা। আমার তা করতে ইচ্ছা করলো না। আমি চুপ করে রইলাম। আভা থালা সরিয়ে উঠে পড়ল। রেনু, আমি কিছুক্ষণ শুয়ে থাকি। থাকুন। খাওয়া শেষ হলে তুমি আমার গায়ে একটা চাদর টাদর কিছু দিয়ে দিও তো, খুব শীত লাগছে। ঘরে প্যারাসিটামল আছে, খাবেন? না, আমি ট্যাবলেট খেতে পারি না, বমি হয়ে যায়। আমি খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে ভাইয়ার ঘরে গিয়ে দেখি আভা তার পুরানো কাপড়গুলি পরে চুপচাপ বসে আছে। আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, বাসায় চলে যাব রেনু, জ্বর খুব বাড়বে। আমার মনে হয় এক্ষুনি বেড়েছে। দেখো, গায়ে হাত দিয়ে দেখো। এরপর যার নাম না দেখলে খারাপ দেখায়। আমি গায়ে হাত দিয়ে রীতিমতো চমকে উঠলাম। গা পুড়ে যাচ্ছে। এতটা জ্বর নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে কেউ কথা বলছে কি করে কে জানে। আপা, আপনি শুয়ে থাকুন। পাগল, এখন শুয়ে থাকা যাবে না। শোনো রেনু, আমাকে রিক্সা ভাড়া দিতে পারবে? এই অবস্থায় হেঁটে যাওয়া সম্ভব না। আমি এসেছিলাম কি জন্য জানো? টাকা ধার করতে। রঞ্জুকে বলেছিলাম শদিনের টাকা জোগাড় করে রাখতে। যার সঙ্গে আমার সামান্য পরিচয় হয় তার কাছেই আমি টাকা ধার চাই। কি বিশ্রী অবস্থা। আমি ভেবেছিলাম রঞ্জুর কাছে কোনোদিন ধার চাইব না। মানুষ যা ভাবে তা করতে পারে না। ভাইয়া সম্ভবত আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে। বলেছিল করবে, তোমাকে দিয়ে দুদুর কাছ থেকে আনবে। এই দেখো, তোমাদের সব কথা আমি জানি। রেনু, আমাকে রিক্সা ভাড়া দাও, আমি চলে যাই। আর শোনো, এই কাগজে আমার বাসার ঠিকানা লিখে দিলাম, রঞ্জুকে দেবে। ভাইয়া তো আপনার বাসা চেনে। এই বাসাটা চেনে না। আমরা বেশি দিন এক বাসায় থাকি না, ভাড়া জমে যায়, তারপর বাসা বদলাই। আভা হেসে ফেলল, যেন খুব মজার কোনো কথা। আমার কাছে একটা 10 টাকার নোট ছিল, আগামীকাল কলেজে যাবার ভাড়া। নোটটা এনে দিলাম। আভা বলল, রেনু যাই, রঞ্জুকে কাগজটা দিও। দুঃখের ব্যাপার কি জানেন, ভাইয়াকে আমি কাগজটা দিতে পারলাম না। টেবিলের ওপর বই চাপা দিয়ে রেখেছিলাম। ভাইয়া বাসায় ফিরলে কাগজটা পেলাম না। পুরো টেবিলে 2-3বার খোঁজা হলো, কাগজ পাওয়া গেল না। ভাইয়া বলল, বাদ দে, আভাই আসবে। আমার সমস্যা আছে, আমি ঠিকানা খুঁজে বের করতে পারি না। ঠিকানা থাকা না থাকা আমার কাছে একই। এত জ্বর নিয়ে গেল, তুমি তাকে দেখতে যাবে না? ঠিকানা নাই, যাব কি করে? টাকাটা খামে ভরে তোর কাছে দিয়ে দিচ্ছি, এরপর যখন আভা আসবে তাকে দিয়ে দিবি। ও কালই আসবে। উনি কাল আসবেন না। তুমি যদি না যাও উনি আসবেন না। কে বলল তোকে? আমি জানি। তোদের বয়সী মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তোদের বয়সী মেয়েরা মনে করে তারা পৃথিবীর সব কিছুই জানে, আসলে কিছুই জানে না। আভা কালই আসবে, 10 টাকা বাজি। আভা এলো না। 1 মাস পার হয়ে গেল, তারপরেও না। ভাইয়া পুরনো বাড়িওয়ালার কাছে খোঁজ দিতে গিয়েছিল, সে রেগে ভূত হয়ে আছে। ভাইয়াকে এর মারতো, সেই মারে অবস্থা। এই মেয়ে কি আপনার আত্মীয়? স্ট্রেট জবাব দেন। ভয়ঙ্কর মেয়ে। রাত 8টার সময় আমাকে বলল, চাচা, কাল দুপুরে 12টার মধ্যে 4 মাসের ভাড়া দিয়ে দেব। খুব লজ্জিত, এত দেরি করলাম। বেশ কিছু টাকা পেয়েছি, চেক ব্যাংকে জমা দিয়েছি, কাল ক্যাশ হবে। প্রথম টাকাটা তুলেই আপনাকে দেব।
আমি বললাম, ভালো কথা। তারপর মেয়েকে চাটা খাওয়ালাম। সে হাসি মুখে খাওয়া দাওয়া করলো। আমার ছেলে ভিডিও ক্লাব থেকে উত্তম সুচিত্রার পুরনো বাংলা ছবি এনেছে। মেয়ে বলল, ছবিটা এখন দিও না, একটু পরে দাও, আমিও দেখব। আমার ছেলে বলল, আচ্ছা। তারপর মেয়ে করলো কি, সবাইকে নিয়ে বেবি ট্যাক্সি করে বিদায়। ঘর বাড়ি খা খা করছে। বিছানা বালিশ সব আগেই সরিয়েছে, একটা একটা করে সরিয়েছে, কিছু টের পাই নাই। অনেক মেয়ে দেখেছি জীবনে, এমন মেয়ে কিন্তু দেখি নাই। এখন আপনি বলেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে তো হবে না। আপনি জোয়ান ছেলে, আর সেও সুন্দরী মেয়ে। সম্পর্ক আছেই, তবে সাবধান করে দিচ্ছি, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত। যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। বৃদ্ধ মানুষের এই উপদেশ মনে রাখবেন। 1.5 মাস পার হলো, বাবা ফিরলেন না। এর আগে কখনো এতদিন বাইরে থাকেননি। 15 দিন আগে মানি অর্ডারে 1300 টাকা পাঠিয়েছেন। কুপনে গুড়ি গুড়ি অক্ষরে লেখা, পর সমাচার, আমি ভালো আছি। দেশের সামগ্রিক অবস্থা খারাপ, কাজেই ব্যবসা বাণিজ্যও খারাপ। কি করিব বুঝতে পারিতেছি না। জ্বর জারিতে কিঞ্চিত কাবু হইয়াছি, তবে বর্তমানে সুস্থ। খাওয়া দাওয়া নিয়মিত করিতেছি, শিগগিরই আসিতেছি। কুপনের লেখা দেখে আমরা খুব চিন্তিত বোধ করলাম, কারণ কুপনের লেখাটা বাবার হাতের না, অন্য কেউ লিখে দিয়েছে। এরকম কখনো হয় না। মা বললেন, কে লিখে দিল রে? ভাইয়া বলল, অশনি সংকেত। মা বললেন, অশনি সংকেত কি? মেয়ে ছেলের হাতের লেখা বলে মনে হচ্ছে। ভাইয়ার এই রসিকতা মাঠে মারা গেল। মা খানিকক্ষণ কঠিন চোখে তাকিয়ে দেখে, দ্রুত চলে গেলেন। ভাইয়া হো হো করে খানিকক্ষণ হাসল। আমরা কেউ ভাইয়ার হাসিতে যোগ দিতে পারলাম না। আপা বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করো তো ভাইয়া। রাতে মার সঙ্গে ঘুমোচ্ছি। মা বললেন, মানি অর্ডারের লেখাটা কি মেয়ের হাতের? আমি বললাম, মেয়ের হাতের লেখা আবার কি? মেয়েদের কি কোনো আলাদা লেখা হয়? ছেলেরা যেমন লেখে, মেয়েরা তেমনই লেখে। মা শুকনোভাবে বললেন, ও, তুমি তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবো নাকি মা? না, ভাবি না। বাবা কয়েকদিনের মধ্যেই চলে আসবেন। তোমার মন থেকে তখন সব দুশ্চিন্তা দূর হবে। বাবাকে আটকে রেখো, তাকে আর বাইরে বেরোতে দিও না। ও বেশি দিন ঘরে থাকতে পারে না। এইবার কঠিন শাসনই বেঁধে রাখবে, দরকার হলে তালা বন্ধ করে রাখবে। পারবে না? মা চুপ করে রইলেন। আমি মার গায়ে হাত রেখে বললাম, 48 ঘন্টার ভেতর বাবা ফিরে আসবে মা, 48 ঘন্টা। মা শুকনো গলায় বললেন, ফিরে এলে তো ভালোই। বাবা ফিরে এলেন না। আরও 15 দিন কেটে গেল। মার দিকে তাকিয়ে আমরা এমন ভাব করতে লাগলাম যেন এটা কিছুই না। বাবা দীর্ঘদিন না ফেরাটা যেন খুব স্বাভাবিক। লেখকরা নাকি অনেক কিছু বুঝতে পারেন। আপনি কি পারেন? আপনি কি আমাকে দেখে বলতে পারবেন আমি সুখে আছি না কষ্টে আছি? আমার কিন্তু মনে হয় না। এখন যদি আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনি ভাববেন, বাহ, সুখী পরিবার তো, হাসাহাসি গল্পগুজব হচ্ছে। কে বলবে আমাদের কোনো সমস্যা আছে? ভাইয়া এক জাপানি শেখার স্কুলে ভর্তি হয়েছে, নিয়মিত ক্লাস করছে। জাপানি ভাষা যা শিখে আসছে আমাদেরও শেখাচ্ছে। যেমন আজ করো, কিও ওয়া আংসু দেসু। গতকালও গরম ছিল, কিনোমো আসুকাওয়া দেসু। অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, ইয়া শিবারাকু। ভাইয়া যা শিখে আসছে আমিও সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সব শিখে নিচ্ছি। খাবার টেবিলে দুজন গম্ভীর ভঙ্গিতে জাপানিতে কথা বলি। অথচ 2.5 মাস হয়ে গেল, বাবার খোঁজ নেই। তিনি কোথায় আছেন কিছুই জানি না। দুপুরবেলা আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি, কারণ ঠিক দুপুরে পিয়ন আসে। পিয়ন আসে এবং চলে যায়, চিঠি আসে না। আমাদের উৎকণ্ঠা কাটে না। হয়তো টেলিগ্রাম আসবে। টেলিগ্রাম, পিয়ন তো যে কোনো সময় আসতে পারে।
আমরা সবাই যে প্রচণ্ড উৎকণ্ঠা এবং অনিশ্চয়তায় বাস করছি তা একজন অন্যজনকে বুঝতে দিই না। সংসার একেবারে অচল অবস্থায় এসে ঠেকেছে। ঠিকাঝি নেই। ঘরের যাবতীয় কাজকর্ম মা এবং আপা করছে। আপাই বেশি করছে, মার শরীর ভেঙে পড়েছে। তিনি তেমন কিছু করতে পারেন না। বেশিরভাগ সময় বারান্দায় বসে থাকেন। সংসার এখনো কি করে চলছে আমি জানি না। দুবেলা রান্না হচ্ছে তা দেখছি। দুঃসময়ের জন্য মার নানা রকম গোপন সঞ্চয় আছে। একে একে সেই সব সঞ্চয় ব্যবহৃত হচ্ছে। তাও নিশ্চয়ই শেষের দিকে। গত সপ্তাহে প্রথমবারের মতো কলেজে যাবার আগে মা বললেন, বাদ দে, কলেজে যেতে হবে না। আমি বললাম, কেন যেতে হবে না মা? মা চুপ করে রইলেন। রিক্সা ভাড়া দিতে পারবে না, তাই না? হুম, হেঁটে যাব, তোমাকে রিক্সা ভাড়া দিতে হবে না। বাসা থেকে বই খাতা নিয়ে আমি বের হই। বেশিরভাগ দিনই কলেজে যাই না, রাস্তায় রাস্তায় হাঁটি। কেন হাঁটি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বাবাকে খুঁজি। প্রতিদিনই মনে হয় আজ হয়তো পাবো। হঠাৎ দেখব রাস্তার মোড়ে কোনো চায়ের দোকানে বসে বাবা চা খাচ্ছেন, হাতে খবরের কাগজ। বাবাকে দেখে প্রচণ্ড চিৎকার দিতে গিয়েও আমি দিলাম না। নিজেকে সামলে নিয়ে চুপি চুপি তার পেছনে দাঁড়ালাম। কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় গানের মতো সুরে বললাম, বাবা। তিনি চমকে তাকালেন, অবাক হয়ে বললেন, আরে খুকি, তুই এখানে কোত্থেকে? আমি বললাম, আগে বলো তুমি এখানে কি করছো? চা খাচ্ছি। আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুমি আরাম করে চা খাচ্ছ? চিন্তায় মরে যাচ্ছিস কেন? আনাতা মো এসো শোনি ইকিমাসেন কা। ইকরি মিকরি করছিস কেন? ইকরি মিকরি না, এটা হচ্ছে জাপানি ভাষা। জাপানি বলছিস কেন? বাসার সিস্টেম বদলে গেছে বাবা। বাসায় কথাবার্তা সব হয় জাপানিতে। বলিস কি? তোমাকেও জাপানি শিখতে হবে, নয়তো কথাবার্তা বলতে পারবে না। এ তো আরেক যন্ত্রণা হলো দেখি। বাবার সঙ্গে দেখা হলে প্রথম কথা কি বলবো তা ভেবে ভেবে পথ হাঁটতে ভালো লাগে। বাসায় ফিরি ক্লান্ত হয়ে, কিন্তু এক ধরনের উত্তেজনা নিয়ে। মনে হয় বাসা পা দিয়ে দেখব বাবা এসেছেন। চুলে কলপ দিয়ে যুবক সাজার হাস্যকর প্রচেষ্টা যথারীতি করেছেন। দাঁতও ওয়াশ করা হয়েছে। মার জন্য অতীত বদরঙা শাড়িও আনা হয়েছে। বারান্দায় মোড়ায় বসে পা দোলাতে দোলাতে চা খাচ্ছেন। কাছেই বাজারের ব্যাগ। চা শেষ করে চলে যাবেন মাছের মাথা কিনতে। সবচেয়ে পচা মাথাটা কিনে হাসি মুখে ফিরবেন। রান্নার সময় মার পাশে বসে ডিরেকশন দিবেন, দুটা কাঁচামরিচ ছেড়ে দাও তো, আর এক চিমটি পাঁচফোড়ন। 3 মাস পার হওয়ার পর আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, ছবি সহ বিজ্ঞাপন। ভাইয়া থানায় গিয়ে জিডি এন্ট্রি করালো। ওসি সাহেব বললেন, ওনার কি কোনো শত্রু আছে? ভাইয়া দুঃখিত গলায় বলল, শত্রু থাকবে কেন? ওসি সাহেব হাসতে হাসতে বললেন, মহাপুরুষদের তো শত্রু থাকে ভাই। গান্ধীজিকেও আত্মাইয়ের হাতে মরতে হয়েছিল। মৃত্যুর কথা বলছেন কেন? কথার কথা বলছি, তবু পসিবিলিটি তো কিছু থাকেই। আপনি বলছেন ব্যবসায়ের কারণে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়। ধরুন কোনো হোটেলে হার্ট অ্যাটাক হলো, কেউ জানে না এই লোককে, তখন একদিন অপেক্ষা করেই সাধারণত মাটি দিয়ে দেয়। বলেন কি? আমাদের দেশের বেশিরভাগ মানুষ কখনো পকেটে ঠিকানা নিয়ে ঘুরে না। আপনি দিন সাতেক পরে আসুন, এই জাতীয় কেস থানায় রিপোর্টেড হয়। খবর বের করে রাখবো, ঘাবড়াবেন না। ঘাবড়াচ্ছি না। শুধু ভাইয়া না, আমরা কেউ ঘাবড়াচ্ছি না। অন্তত আমাদের দেখে কেউ বলবে না আমরা ভেঙে পড়েছি। শুধু একটু বেশি হাসাহাসি করছি, আগের চেয়ে শব্দ করে কথা বলছি। রাত 1টা 2টা পর্যন্ত জেগে বসে থাকছি। দরজায় কড়া নাড়ার শব্দ হলে একসঙ্গে 2-3 জন ছুটে যাচ্ছি। আমার ধারণা ছিল পত্রিকার ছবি বের হবার পর অনেকেই আমাদের বাসায় আসবে। বাবার বন্ধুরা, যারা তার সঙ্গে ব্যবসা করেন, যাদের সঙ্গে কর্মসূত্রে তার ঘনিষ্ঠতার হয়েছে। আশ্চর্য, কেউ এলো না। তাহলে ব্যাপার কি এই দাঁড়াচ্ছে যে
তার কোনো বন্ধু-বান্ধব ছিল না? মিত্রহীন একজন মানুষ এই শহরে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছে। সুলাইমান চাচা একদিন বললেন, রেনু, তোর বাবার একটা ছবি আমাকে দিস তো। ছবি দিয়ে কি হবে চাচা? চকবাজারে যাব। ছোট ব্যবসায়ীরা সবাই কোনো না কোনোভাবে চকবাজারের সঙ্গে যুক্ত। ওদের ছবি দেখালে চিনতে পারে। আমাকে সঙ্গে নেবেন চাচা? আচ্ছা, নেব। শরীরটা একটু ঠিক হোক তারপরে। সুলাইমান চাচার শরীর খুবই খারাপ করেছে। বিছানা থেকে নেমে বাথরুমে যাওয়া নিষিদ্ধ। সেবার জন্য তার 3 মেয়ে এসেছিল। তাদের তিনি হাঁকিয়ে দিয়েছেন। ভাইয়াকে বলেছেন, এরা স্বামীর পরামর্শে আমাকে খুন করবে। মুখে বালিশ চেপে ধরবে। 3 জন একসঙ্গে বালিশ চেপে ধরলে আর দেখতে হবে না। ভাইয়া বলল, চাচা, আপনার নিজের মেয়ে, এসব কি বলছেন? সুলাইমান চাচা বললেন, এরা এখন আর মেয়ে না, এরা স্বামীর হাতের রোবট। স্বামীরা বোতাম টিপে এদের কন্ট্রোল করছে। হাসতে বললে হাসে, কাঁদতে বললে কাঁদে। এখন ওরা হাঁ করে বসে আছে, কখন মরব। রোজ খোঁজ দিতে আসে, অবস্থা কি, আর কত দেরি? ভাইয়া বলল, ওনারা ভালো মনেই আসেন। মোটেই ভালো মনে আসে না। আমি মুখ দেখে বুঝতে পারি। ওরা যখন দেখে আমার শরীর একটু ভালো, তখন মুখ লম্বা করে ফেলে। সে একটা দেখার মতো দৃশ্য। তবে ওস্তাদের মার শেষ রাত্রে এমন প্যাচ দেব, বুঝবে ঠেলা। কি ঠেলা? মেজো মেয়েকে সব জমি জমা দানপত্র করে যাব। ওই মেয়েটাই সবচেয়ে বদ। তখন খেলা জমে যাবে। বাকি 2 জন তাকে ছিঁড়ে ফেলবে। সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি শুরু হবে। 3 জামাই যে 3 কমরেডস হয়েছে, কমরেডশিপ বের হয়ে যাবে। শুরু হবে সাপে নেউলে। প্ল্যান খারাপ না চাচা? অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান বের করা। প্ল্যান খারাপ হবে কেন? তোর বাবার সন্ধান বের করার জন্য প্ল্যান করছি। সারাদিন তো বাসায় শুয়েই থাকি, শুয়ে শুয়ে ভাবি। পেয়েছেন কিছু? এখনো কংক্রিট কিছু পাইনি, তবে সব রকম চেষ্টা চালাতে হবে। ভৌতিক, আধি ভৌতিক, দরকার হলে জিনের সাহায্য নিতে হবে। ছোটবেলায় দেখেছি, কেউ হারিয়ে গেলে জিন নামানো হতো। আমি হেসে ফেললাম। সুলাইমান চাচা বিরক্ত গলায় বললেন, এই মেয়ে হাসে কেন? জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয়, বুঝলি মেয়ে? সব কিছু হেসে উড়ে দিতে নাই। জিন পড়ে সবই আছে। আমি বললাম, একবার জিন নিয়ে আসুন চাচা, আমার জিন দেখার খুব শখ। দেখি পাওয়া যায় কিনা। 1 লাইনে ওস্তাদ লোকজন সবই পাওয়া মুশকিল। চর্চা নাই। 2-1 জনকে বলেছি, ওরা চেষ্টা চরিত্র করছে। আমরা উঠে আসার আগে সুলাইমান চাচা নিচু গলায় বললেন, রঞ্জু শোন, টাকা পয়সা লাগবে। ভাইয়া বলল, না। চালাচ্ছ কিভাবে? চালাচ্ছি না, চাকা আপনা আপনি ঘুরছে। করছো কিছু? বাংলা বাজারের বইয়ের প্রুফ দেখছি। নতুন একটা পত্রিকা বের হয়েছে, তার সঙ্গেও আছি। 2000 করে দিবে বলছে। দেখি। চাকরি বাকরির চেষ্টা কিছু করছো না? না। না? কেন? কোনো লাভ নেই, খামাখা পরিশ্রম। ব্যারিস্টার সাহেবকে বলে দেখলে হয় না? ওনার সঙ্গে তো তোমার খুব খাতির। খাতির আছে না এখনো? আছে। তাহলে বলো ওনাকে। বলবো, আগে মন্ত্রী হোক। শোনা যাচ্ছে মন্ত্রী হতে বেশি দেরি নাই। মন্ত্রী হলে ধরবো। ওনার মন্ত্রী হবার জন্য আমি দিনরাত দোয়া করছি। ভাবছি একটা খতম পড়াবো, খতমে ইউনুস। এক সন্ধ্যায় সুলাইমান চাচা খবর পাঠিয়ে আমাকে এবং ভাইয়াকে নিয়ে গেলেন। তার ঘরের রোগা লম্বা এক লোক বসে আছে, ছোট ছোট চোখ, গায়ে কটকটা হলুদ রঙের পাঞ্জাবি। সুলাইমান চাচা গলা খাকরি দিয়ে বললেন, উনাকে খবর দিয়ে এনেছি। উনি হচ্ছেন একজন গণক, নিখোঁজ লোকের সন্ধান দিতে পারেন, খুব নামডাক আছে। ডুবন্ত মানুষ খড়কুটা আঁকড়ে ধরে, হলুদ পাঞ্জাবি গায়ে। এই লোককে খড়কুটার অধম লাগছে। একে আঁকড়ে ধরা কোনো মানে হয় না। ভাইয়া বলল, জনাব আপনার নাম? এমন ভঙ্গিতে জনাব বলল যেন সে নাটোরের মহারাজাকে সম্বোধন করছে।
ওই লোকও খানিকটা ঘাবড়ে গেল, নিচু গলায় বলল, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব, নিখোঁজ লোক খুঁজে বের করাই কি আপনার একমাত্র পেশা, নাকি অন্য কিছুও করেন? সাইড ব্যবসা আছে। মূল ব্যবসার লোক খোঁজা? কিভাবে খুঁজেন? মন্ত্র আছে? মন্ত্র না, আল্লাহ পাকের পাক কালাম। কত টাকা নেন এর জন্য? কন্ট্রাক্টে কাজ করি, কাজ সমাধা হইলে টেকা নেই, লোক বুঝে নেই। 50 টাকাও নেই, আবার ধরেন 10,000ও নেই। 10,000 কেউ দিয়েছে? জি দিয়েছে। এক ব্যবসায়ী ক্লাস 2তে পড়ে ছেলে হারিয়ে গিয়েছিল, গণে বের করলাম। বলেন কি? কথা বিশ্বাস না করলে সার্টিফিকেট দেখেন। মার হাবা, আপনার সার্টিফিকেটও আছে? সুলাইমান চাচা বিরক্ত হয়ে বললেন, খামাখা এত কথা বলছো কেন রঞ্জু? ও বলছে কন্ট্রাক্টে কাজ করবে, তাই করুক। যদি সন্ধান দিতে পারে আমরা তাকে 500 টাকা দেব। ভাইয়া উদাস গলায় বলল, ঠিক আছে, দেব। ভদ্রলোককে বাবার নাম দাদার নাম দেওয়া হলো। বাবার ব্যবহারী একটা শার্ট দেওয়া হলো। সেই শার্ট মাথায় জড়িয়ে সেই চোখ বন্ধ অবস্থায় গুনগুন করে খানিকক্ষণ কি যেন পড়ল। চোখ খুলে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, উনি রওনা হয়ে গিয়েছেন, এখন আছেন মোটরে। চলন্ত অবস্থায় তাকে দেখলাম। শরীর ভালো আছে, তবে একটু কফ হয়েছে। ঢাকায় পৌঁছবেন কবে? 1 সপ্তাহ লাগবে। মোটরে আসতে 1 সপ্তাহ লাগবে? বলেন কি? উনি আছেন কোথায়? দিল্লিতে? তা বলতে পারছি না, তবে ঠিক 1 সপ্তাহ লাগবে আসতে। ওনার গায়ে কি কাপড় দেখলেন? পাঞ্জাবি? সাদা রঙের না খদ্দর? সাদা। আচ্ছা ভাই, আরেকজনের সন্ধান দিতে পারেন কিনা দেখেন। এর নাম আভা, এ ঢাকা শহরেই আছে, কোথায় আছে জানি না। আব্দুর রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, একদিনে দুজনে কাজ করতে পারি না, এখন যাতায়াত খরচ দেন, চলে যাই। 7 দিন পরে এসে 500 টাকা নিয়ে যাব। ভদ্রলোককে 20 টাকা যাতায়াত ভাড়া দেওয়া হলো। সুলাইমান চাচাই দিলেন। ভাইয়া বলল, এই মক্কেল কোত্থেকে জোগাড় করেছেন চাচা? তোমার বিশ্বাস হয়নি না? আপনার হয়েছে? একেবারে যে অবিশ্বাস হচ্ছে তা না, জগতে অনেক অবিশ্বাস্য ব্যাপার ঘটে। দেখা যাক না, 7 দিন অপেক্ষা করে, ক্ষতি তো কিছু নেই। লোকটা পুরোপুরি বোগাস চাচা। বাবা কখনো পাঞ্জাবি পরেন না, বেটা তাকে দেখেছে পাঞ্জাবি পরে বসে আছেন। হয়তো শখ করে পড়েছেন, দেখা যাক না, 7টা দিন দেখতে দেখতে কেটে যাবে। 7 দিন কাটলো। 8ম দিনে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে রইলাম। আমরা কেউ ব্যাপারটা বিশ্বাস করছি না, তবু মনে মনে অপেক্ষা করছি। আমাদের মধ্যে সবচেয়ে যে অবিশ্বাসী ভাইয়া, সে ভোরবেলা বাজার থেকে মাছের মাথা কিনে আনলো। দুপুরে আমরা মাথা খেলাম না, অপেক্ষা করে রইলাম রাতের জন্যে। বাবা যদি রাতে আসেন। রাতেও এলেন না। আমরা যথারীতি খাওয়া দাওয়া শুরু করলাম। ভাইয়া আধুনিক ঈশপের গল্প বলে সবাইকে হাসালো। মাও হাসলেন। রাত 11টা থেকে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। মা আমাকে ডেকে বললেন, রেনু, রঞ্জুকে বল না 1 পোয়া চিনি নিয়ে আসতে। এই ঝড় বৃষ্টির মধ্যে? মা মৃদু গলায় বললেন, লোকটা যদি ভিজতে ভিজতে আসে, এসে চা খেতে চাইবে, ঘরে একদানা চিনি নেই। ভাইয়াকে বলতে সে বৃষ্টি মাথায় করে চিনি আনতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে দুলু আপাদের বাড়ির কাজের ছেলেটি এসে আমাকে একটা চিরকুট দিয়ে গেল। সেখানে লেখা, রেনু, খুব বৃষ্টি হচ্ছে, ছাদে ভিজতে ইচ্ছে করছে, তুমি আসবে? প্লিজ চলে এসো, আমার মনটা ভালো না। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মন খারাপের কত তুচ্ছ কারণ থাকে মানুষের। মুষলধারে বৃষ্টি পড়ছে, এই দেখে একজনের মন খারাপ হয়ে গেছে। সে বৃষ্টিতে ভিজে ভিজে মন ভালো করার চেষ্টা করবে। আমি দুলু আপা বাড়িতে গেলাম না। অনেক রাতে ঘুমোতে গিয়ে দেখি মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। দরজার সামনে দাঁড়িয়ে নিচু গলায় কয়েকবার ডাকলাম, মা সাড়া দিলেন না।
যদিও জানি তিনি জেগে আছেন। চলে এলাম ভাইয়ার ঘরে। সেও শোবার জোগাড় করছে। তোমার ঘরে শোবো ভাইয়া? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, অনুমতি দেওয়া হলো, কন্ডিশন আছে। কি কন্ডিশন? ভোর 5টায় ডেকে দিতে হবে, পারবি? এত ভোরে ওঠা তোমার দরকার কি? এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, সে আমাকে বরিশাল নিয়ে যাবে। ট্রাক ছাড়বে ভোর 6টায়। বরিশাল যাবে কেন? একটা কাজ আছে। বাবার কোনো খোঁজ পেয়েছো? হুম। সদরঘাটে এক লোক বলল, দিন 10 আগে সে বাবাকে দেখেছে, বরিশাল যাবার লঞ্চে উঠছেন। দিন 10 আগে সে বাবাকে ঢাকায় দেখেছে? তাই তো বলল। বাবাকে সে চিনে? ছবি দেখে চিনেছে, নাম জানে না, চেহারায় চেনে। আমাদের তুমি বলনি কেন? লোকটার কথা পুরোপুরি বিশ্বাস হয়নি, তাই বলিনি। বিশ্বাস হয়নি কেন? লোকটার চেহারা প্রফেশনাল মিথ্যাবাদীর মতো। চেহারা মিথ্যাবাদীদের মতো আবার কি? মিথ্যাবাদী লোকদের চেহারায় মিথ্যার ছাপ পড়ে। ও শুধু শুধু মিথ্যা বলবেই বা কেন? প্রফেশনাল মিথ্যাবাদীর কারণ ছাড়াই মিথ্যা বলে। তাদের একজনকে তুই যদি জিজ্ঞেস করিস, ভাই বাসা বোঝাবো কোন রাস্তায়, সে ভালো মানুষের মতো মুখ করে বলবে, বাসে করে চলে যান, সহজ হবে। কোন বাসে উঠব? প্রফেশনাল মিথ্যাবাদী তখন কি করবে জানিস? ভুল একটা বাসে উঠিয়ে দেবে, এতেই এদের আনন্দ। ভালো কথা, বরিশাল যাওয়ার ব্যাপারে কাউকে কিছু বলিস না। বাবাকে পাওয়া গেলে মজার একটা সারপ্রাইজ হবে। সারপ্রাইজ নষ্ট করে লাভ নেই। ভাইয়া বরিশাল থেকে কোনো খবর ছাড়াই ফিরে এলো। অন্তত আমার তাই ধারণা, কারণ কাউকে সে কিছু বলল না। আমিও কিছু জিজ্ঞেস করলাম না। সে নিজ থেকে কিছু বলতে চাইলে বলবে। আমি আবার ভাইয়ার ঘরে থাকতে শুরু করেছি, কারণ মা এখন আমাকে ঠিক সহ্য করতে পারছেন না। অল্পতে খিটমিট করেন। এ কি, গায়ে পা তুলে দিচ্ছিস কেন? ভালো মতো ঘুমা। অকারণে এত নড়াচড়া করিস না তো, বৃষ্টি লাগে। শেষ পর্যন্ত আমি বললাম, আমি কি ভাইয়ার ঘরে ঘুমোবো? মা বিরক্ত হয়ে বললেন, যা ইচ্ছা কর, বিরক্ত করিস না। ভাইয়ার স্বভাব কিছুটা পরিবর্তন হয়েছে। আগের হাসি খুশি ভাব খানিকটা কমে গেছে। রাতে 2টা টিউশনি করে খুব ক্লান্ত হয়ে ফিরে ভাত খেয়ে বুকের নিচে বালিশ দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে। পত্রিকা লেখা লিখতে হয়। লেখার সময় মেজাজ খুব খারাপ থাকে। কর্কশ গলায় বলে, চা দে তো রেনু। আমি যদি বলি, চিনি ছাড়া চা দেবো ভাইয়া, চিনি শেষ হয়ে গেছে, ভাইয়া বিশ্রী ভঙ্গিতে চেঁচিয়ে উঠবে, চিনি নেই, সেটা রাত দুপুরে বলছিস কেন? দিনে মনে ছিল না? যেখান থেকে পারিস চিনি দিয়ে চা বানিয়ে আন। আমি প্রায় মাঝরাতে চিনি আনতে দুলু আপাদের বাসায় গেলাম। তিনি ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে দিলেন। শুধু চা না, সঙ্গে 1 প্লেট নোনতা বিস্কিট, স্লাইস করে কাটা পনির। ভাইয়া চা খায়, পনির মুখে দেয়, একবারও বলে না কোত্থেকে জোগাড় হলো। তার লেখালেখির সময়টা আমি বারান্দায় বসে থাকি। যেসব রাতে দুলু আপা গান বাজায়, আমার সময়টা ভালো কাটে। তবে বেশিরভাগ সময় বসে থাকতে হয় চুপচাপ। দুলু আপার স্বভাবেরও বোধহয় পরিবর্তন হয়েছে। আগের মতো একই গান লক্ষবার বাজান না। শুনতে পাচ্ছি তার বিয়ের কথা হচ্ছে। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে তাকে একবার দুলু আপাদের বাড়িতে দেখেছি। আমার পছন্দ হয়নি। মানুষটা হয়তো বা খুবই ভালো। প্রথম দর্শনে কোনো পুরুষকে আমার পছন্দ হয় না। পুরুষদের বোধ হয় উল্টোটা হয়, প্রথম দর্শনে সব মেয়েকেই ভালো লাগে। আচ্ছা, আপনি কি খুব কাছ থেকে কাউকে মারা যেতে দেখেছেন? একজন মানুষ মারা যাচ্ছে, আর একগাদা লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আপনি সেই একগাদা মানুষের একজন, সেই কথা বলছি না। একজন মানুষ মারা যাচ্ছে, আপনি তার হাত ধরে পাশে দাঁড়িয়ে আছেন। ঘরে আর কেউ নেই। এমন অবস্থা কি আপনার জীবনে হয়েছে? আমার হয়েছে। সুলাইমান চাচার মৃত্যুর সময় আমি তার পাশে। ঘরে আর কেউ নেই। মৃত্যু মুহূর্তে আমি তার হাত ধরে বসে আছি। ব্যাপারটা ভালো করে গুছিয়ে বলি। চাচার শরীর যখন খুব খারাপ হলো, তখন তিনি ভাইয়াকে বললেন,
তাকে কোনো একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ভর্তিটা করাতে হবে গোপনে, যেন তার 3 মেয়ে কিছুই জানতে না পারে। ভাইয়া বলল, সেটা কি ঠিক হবে চাচা? খুব ঠিক হবে। ওদের না দেখলে আমি আরও কিছুদিন বেঁচে থাকব, দেখলে আর বাঁচব না। তুমি আমাকে শহর থেকে দূরে কোনো ক্লিনিকে ভর্তি করিয়ে দাও, এই কাজটা করো। ভাইয়া তাকে শহরের একটা ক্লিনিকে ভর্তি করে দিয়ে এলো। সুলাইমান চাচা ক্লিনিকে যাবার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। তার বাসার কাছের মানুষ দুজনকে বেতন ছাড়াও 1000 টাকা করে দিয়ে বিদায় দেওয়া হলো। ওদের বললেন, তোরা দুজনই 2 হাতে চুরি করেছিস, সেই অপরাধ ক্ষমা করে দিলাম। আমিও তোদের বকাঝকা যা করেছি তা মনে রাখিস না। ভাইয়াকে বললেন, বাড়ি বাবদ তোমার কাছে অনেক টাকা পাও না, সেগুলো ক্ষমা করে দিলাম। তার বদলে তুমি প্রতিদিন একবার হাসপাতালে আমাকে দেখতে যাবে। ভাইয়া বলল, নিতান্তই অসম্ভব। হাসপাতাল আমি সহ্যই করতে পারি না। তাছাড়া প্রতিদিন যে যাব, রিক্সা ভাড়া পাবো কোথায়? রিক্সা ভাড়া আমি দেব। যতবার যাবে 20 টাকা করে রিক্সা ভাড়া পাবে। নানান ধাক্কায় থাকি চাচা, রোজ যেতে পারবো না, তবে প্রায় যাব। রেনু যাবে। আমি যে কোথায় আছি তা যেন ভুলেও প্রকাশ না হয়। প্রকাশ হবে না। সুলাইমান চাচাকে ঢাকা শহরের মাঝখানে একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দেওয়া হলো। উনি গেলেন খুব হাসি মুখে, যেন পিকনিক করতে যাচ্ছেন কিংবা ছুটি কাটাতে যাচ্ছেন। তার ঘরের দরজায় বিশাল তালা লাগিয়ে চাবি আমাকে দিয়ে গেলেন। কাউকে চাবি দিবি না, কাউকে না। আমার 3 কন্যাকে তো নয়ই, মনে থাকে যেন। সুলাইমান চাচা চলে যাবার পরদিনই তার ছোট মেয়ে এসে আমাদের ঘরে কড়া নাড়তে লাগলো। আমি দরজা খুলতেই তিনি বললেন, বাবা কোথায়? আমি ভালো মানুষের মতো মুখ করে বললাম, জানি না তো। কিছুই জানো না? জি না। কি আশ্চর্য কথা, একটা অসুস্থ মানুষ, সে যাবে কোথায়? হয়তো বেড়াতে গেছেন, এসে যাবেন, আপনি অপেক্ষা করুন। বিছানা থেকে নামতে পারে না একটা মানুষ, সে গেছে বেড়াতে? এসব কি বলছো পাগলের মতো? ভদ্রমহিলা বিরস মুখে দোতলায় উঠে গেলেন। পেছনে পেছনে উঠলেন তার স্বামী। এই ভদ্রলোকের চেহারা ভালো মানুষের মতো, শিশু শিশু মুখে এদিকে ওদিকে তাকাচ্ছেন, হাতে সিগারেট। তাকে দেখে মনে হলো খুব মজা পাচ্ছেন। কিছুক্ষণ পরেই ধুমধুম শব্দ হতে লাগলো। বুঝলাম তালা ভাঙা হচ্ছে। সন্ধ্যার মধ্যে বাকি 2 বোনও চলে এলেন। আরও কিছু লোকজন এলো। বাড়ি গম গম করতে লাগলো। বড় বোন তার স্বামীকে নিয়ে রাত 10টার দিকে আমাদের বাড়ি কড়া নাড়তে লাগলেন। ভাইয়া দরজা খুলে দিল। আমি এবং আপা বারান্দা থেকে তাদের কথাবার্তা শুনছি। আমার বাবা কোথায় গেছেন জানেন? জানি না। মিথ্যা কথা বলছেন কেন? আমাদের আরেক ভাড়াটে ইসমাইল সাহেবের স্ত্রী বললেন, তিনি দেখেছেন আপনি বাবাকে একটা সবুজ রঙের গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। উনি পুরোপুরি সত্যি বলেননি। গাড়ির রং নীল ছিল, নেভি ব্লু। তাহলে যে আপনি বললেন আপনি জানেন না বাবা কোথায়? ঠিকই বলেছি। আমি ভোরবেলায় বেরোচ্ছি, দেখি উনি গাড়িতে। আমাকে বললেন, কোথায় যাবে রঞ্জু? আমি বললাম, সদরঘাট। চাচা বললেন, উঠে আসো, আমি তোমাকে গুলিস্তানে নামিয়ে দেব। আমি উঠলাম, গুলিস্তানে নেমে গেলাম। বাবা কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করেননি? জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন ভালো দেখে একটা ক্যামেরা কিনতে চান, স্টেডিয়ামে ইলেকট্রনিক্স দোকানগুলোতে ঘুরবেন। বাবার বিছানা থেকে নামার শক্তি নেই, আর তিনি কিনা স্টেডিয়ামে ঘুরে ঘুরে ক্যামেরা কিনবেন। আমি যা জানি আপনাকে বললাম। তাছাড়া উনি বিছানা থেকে নামতে পারেন না বলে যা বলছেন তাও সত্যি না। হেঁটে হেঁটেই তো গাড়িতে উঠলেন, ধরেও নামাতে হলো না। আমি আপনার একটি কথাও বিশ্বাস করছি না। আপনার কথা শুনে মনে খুব কষ্ট পেয়েছি বললে ভুল বলা হবে। আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এটাই স্বাভাবিক। বাবার সঙ্গে কি কি জিনিসপত্র ছিল? আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করছেন না, শুধু শুধু প্রশ্ন করছেন কেন? বলুন ওনার সঙ্গে জিনিসপত্র কি ছিল। বলতে চাচ্ছি না। এবার শোনা গেল ভদ্রমহিলার স্বামীর গলা। মেয়েদের মতো চিকন স্বরে তিনি বললেন, আমি অন্য প্রসঙ্গ আপনাকে একটা কথা বলছি,
সব ভাড়াটেদের বলা হয়েছে, শুধু আপনাকে বলা বাকি। কথাটা হচ্ছে, পারিবারিক প্রয়োজনে পুরো বাড়িটা আমাদের দরকার। আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। কবে নাগাদ? 1 মাসের মধ্যে ছাড়তে হবে। সেটা তো ভাই সম্ভব না। প্রথমত, মুখের কথায় নোটিশ হয় না, আপনাদের লিখিতভাবে জানাতে হবে। দ্বিতীয়ত, নোটিশ আপনারা পাঠালে হবে না, যার বাড়ি তাকে নোটিশ দিতে হবে। নোটিশের পরও তিনি মরে গিয়ে থাকলে ভিন্ন কথা। অবশ্য তারপরে সমস্যা আছে, কোর্ট থেকে আপনাদের সাকসেশন সার্টিফিকেট বের করতে হবে। খানিকক্ষণ আর কোনো কথাবার্তা শোনা গেল না। ভদ্রলোকের হয়তো ভাইয়ার কথাগুলি হজম করতে সময় লাগছে। সময় লাগাটাই স্বাভাবিক। এমন কঠিন কথা চট করে জবাব দেওয়া যায় না। জবাবটা কি হয় শোনার জন্য অপেক্ষা করছি, রেগে আগুন হয়ে একটা কঠিন জবাব দেওয়ার কথা। ভদ্রলোক তা দিলেন না। তিনি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, রঞ্জু সাহেব, যেসব আইন কানুনের কথা বললেন তার সবই আমি জানি। তারপরেও বলছি, 7 দিনে মৌখিক নোটিশে আপনাকে উচ্ছেদ করা আমার পক্ষে কোনো সমস্যাই না। 7 দিনও খুব বেশি সময়। যাই হোক, শুরুতে আমার স্ত্রী 1 মাসের কথা বলেছে, কাজে 1 মাসই বহাল রইল। আপনি 1 মাস পর বাড়ি ছেড়ে দিবেন। যদি না ছাড়ি? আপনি বুদ্ধিমান লোক, ভুল করবেন বলে মনে হয় না। আচ্ছা ভাই, যাই। এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। ভাইয়া গম্ভীর মুখে ভাত খেতে এলো। মা বললেন, কি হয়েছে রে রঞ্জু? ভাইয়া শুকনো গলায় বলল, কিছু হয়নি। ওই ভদ্রলোক তোকে কি বলল? তেমন কিছু বলেনি। তেমন কিছু বলেনি? তাহলে তুই এমন গম্ভীর হয়ে আছিস কেন? তোর বাবার সম্পর্কে কিছু বলেছে? ভাইয়া বিরক্ত গলায় বলল, বাবার সম্পর্কে কিছু বলেনি। তোমার কি ধারণা পৃথিবীর সবাই বাবার সম্পর্কে আলোচনা করে? এটাই কি তাদের কথা বলে একমাত্র বিষয়? তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি তোর বাবার কথা তুলে কোনো অন্যায় করেছি? আরে, কোনো কথা থেকে কোন কথায় আসছো? ন্যায় অন্যায় প্রশ্ন আসছে কেন? আমি লক্ষ্য করেছি, তোর বাবার বিষয়ে কিছু বললেই তুই রেগে যাস। রেগে যাই না মা, বিরক্ত হই। দিনের মধ্যে 1000 বার জিজ্ঞেস করো, তোর বাবার কোনো খোঁজ পেলি? কি যন্ত্রণা! খোঁজ পেলে আমি বলবো না? তোর বাবার কথা জিজ্ঞেস করা কি অপরাধ? ভাইয়া খাওয়া বন্ধ করে প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। মা শান্ত গলায় বললেন, ভাত খা রঞ্জু, আমি আর কোনোদিন তোর বাবার প্রসঙ্গ তুলব না। মার কথায় ভাইয়া হকচকিয়ে গেল, আবার চেয়ারে বসলো, কিন্তু কিছু খেতে পারল না। অতি অল্প সময়ে খুব বড় ধরনের একটা নাটক আমাদের বাসায় হয়ে গেল। মাকে আমি চিনি, মা আর কোনোদিনই বাবার প্রসঙ্গ তুলবে না। সে রাতে ভাইয়া সকাল সকাল দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মার ঘরে গিয়ে দেখি মাও শুয়ে পড়েছেন। কয়েকবার ডাকলাম, মা সাড়া দিলেন না। গেলাম আপার ঘরে। আবার বিরক্ত ভঙ্গিতে তাকালো, কিংবা স্বাভাবিক ভঙ্গিতে তাকালো, কিন্তু আমার কাছে মনে হলো খুব বিরক্ত। কারণ ইদানিং সারাক্ষণ সে বিরক্ত ভাব করে বসে থাকে। আপা, তোমার সঙ্গে ঘুমোতে হবে? কেন? ভাইয়া মা দুজনই দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। তুমি কি জায়গা দেবে? এটা কেমন কথা? জায়গা দেব না কেন? আমি বিছানায় উঠতে উঠতে বললাম, কি বিশ্রী ব্যাপার হলো আপা, দেখেছো? ভাইয়া এটা কি করলো? আপা ঠান্ডা গলায় বলল, সবে শুরু, আরও কত খারাপ ব্যবহার হবে দেখবি। কীরকম খারাপ ব্যাপার? এতদিনে যখন বাবার খোঁজ পাওয়া যায়নি, আর যাবেও না। ভাইয়া অনেক চেষ্টা চরিত্র করেও চাকরি পাবে না। আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। মার শরীর খুব খারাপ হবে, নানা রোগ ব্যাধিতে ভুগবেন, কিন্তু মরবেন না, বেঁচে থাকবেন, আশায় আশায় বাঁচবেন। বাবা একদিন ফিরে আসবেন, তার সঙ্গে দেখা হবে, এই আশায় বেঁচে থাকা। রেনু, আমাদের সামনে ভয়ঙ্কর সব সমস্যা। আমি ক্ষীণস্বরে বললাম, তুমি কি এসব নিয়ে খুব চিন্তা করো? না। আবার শোবার আয়োজন করলো, বাতি নিভিয়ে দিল। আমি বললাম, মশারি খাটাবে না? খুব মশা তো। মশারির ভেতর আমার ঘুম আসে না, দম বন্ধ লাগে। এই জন্যই তো একা থাকতে চাই, কাউকে সঙ্গে রাখতে চাই না। তোমাকে মশা কামড়ায় না? খুব কম কামড়ায়। ফর্সা মানুষদের মশা কামড়ায় না, তোকে কামড়াবে।
আমাকে না, মশাদের সৌন্দর্যবোধ প্রবল। বলতে বলতে আপা হাসল। অনেকদিন পর আমি আপাকে হাসতে শুনলাম। আপা আমার গায়ে হাত রেখে বলল, রেনু, তোদের রেখে আমি যদি চলে যাই, তোরা রাগ করিস না। আমি চমকে উঠে বললাম, কোথায় যাবে? দেশের বাইরে। আমাদের একজন টিচার আছেন, যার ভাবভঙ্গি দেখে মনে হয় আমার প্রতি তার খানিকটা আগ্রহ আছে। তিনি স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছেন। আমাকে তার চেম্বারে ডেকে বাইরে যাবার কথা খুব উৎসাহ নিয়ে বললেন। তারপর হঠাৎ আমাদের বাসার ঠিকানা চাইলেন। তুমি কি ওনাকে পছন্দ করো? না। একেবারেই না? একেবারেই না। কিছু মানুষ আছে যাদের দেখলে মনের ওপর অসম্ভব চাপ পড়ে। ওই লোকটি হচ্ছে সেরকম। এরা কি করে জানিস? এরা খুব হিসেব করে আগায়। বিয়ের ব্যাপারটাই ধর, এরা চায় সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে। মেয়ে শুধু সুন্দরী হলে হবে না, পড়াশোনায় ভালো হতে হবে, বাবার প্রচুর টাকা থাকতে হবে। উনি তেমন নাও হতে পারেন, সেই সম্ভাবনা খুব কম। ওই লোক আমাকে ছাড়াও আমার জানা মতে আরও 3টি মেয়ের ঠিকানা নিয়েছে। 3জনই রূপবতী। সে এদের প্রত্যেকের বাসায় যাবে, হিসাব নিকাশ করবে, শেষ পর্যন্ত টিকে থাকবো আমি। তুমি টিকে থাকবে কেন? আমার সেরকমই মনে হচ্ছে। আমি কিছু কিছু জিনিস আগে আগে বুঝতে পারি। আর কথা বলতে ভালো লাগছে না, ঘুমোতে চেষ্টা কর। চেষ্টা করেও লাভ নেই আপা, আমার সহজে ঘুম আসে না। আপা আবার হাসলো। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছো কেন? আপা বলল, যাদের মাথায় রাজ্যের চিন্তা তারা বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। প্রকৃতি তাদের ঘুম পাড়িয়ে চিন্তা মুক্ত করে। যারা সুখী মানুষ তারাই সহজে ঘুমোতে পারে না, বিছানায় গড়াগড়ি করে। তোমাকে কে বলল? আমার তাই ধারণা। দেখিস না আমি কেমন চট করে ঘুমিয়ে পড়ি? বাবাও তাই। বাবার ঘুমের সমস্যার কথা কখনো শুনেছিস? শোয়া মাত্র ঘুম। বাবাকে কখনো দেখেছিস ঘুম হচ্ছে না বলে বারান্দায় হাঁটাহাঁটি করছে? না। মিলল আমার কথা? আমি জবাব দিলাম না। আবার মৃদু গলায় বলল, দুলুর কথা ধর। এই মেয়ে কি রাতে ঘুমায়? আমার তো মনেই হয় জেগেই কাটায়। অথচ ওর মতো সুখী মেয়ে বাংলাদেশে কটা আছে? কথা শেষ করে আপা পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আমি সম্ভবত সুখী মেয়ে জেগে রইলাম। তুলু আপাও জেগে আছে। তাকে আগের রোগে ধরেছে। ক্রমাগত গান বাজিয়ে যাচ্ছে, একই গান। বারবার শুনলে গানটা আর গান থাকে না, মন্ত্রের মতো হয়ে যায়। শেষের দিকে মনে হয় কে যেন কানের কাছে মন্ত্রপাঠ করছে। যায় দিন, শ্রাবণ দিন যায়, আধারের মন মোর আশঙ্কায়, মিলনের বৃথা প্রত্যাশায়, যায় দিন, শ্রাবণ দিন যায়। আমি আধো ঘুমিয়ে আধো জাগরণে মন্ত্রপাঠ শুনতে লাগলাম। সুখী মেয়েরা রাস্তায় কিভাবে হাঁটে আপনি জানেন? জানেন না? আমিও জানি না, কিন্তু হাঁটতে চেষ্টা করি সুখী মেয়ের মতো। ভাব করেই যেন হাঁটতে খুব ভালো লাগছে। যা দেখছি তাতেই মুগ্ধ হচ্ছি। কলেজ ছুটি হয়ে গেছে, বাসায় বলিনি। ঠিক 9টায় তাড়াহুড়ো করে বই খাতা সঙ্গে নিয়ে বের হই। বেরোবার আগে মার সামনে যাই, নিচু গলায় বলি, টাকা দিতে পারবে? না পারলে অসুবিধা নেই। মা 5 টাকার একটা নোট এগিয়ে দেন। কোত্থেকে দেন কে জানে। বেশিরভাগ দিন এই নোটটা খরচ হয় না। হেঁটে বেড়ালে টাকার খরচ হবে কেন? ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে কোনো একটা রেকর্ডের দোকানে ঢুকি। খুব ব্যস্ত ভঙ্গিতে বলি, সতীনাথের পুরনো গানের একটা ক্যাসেট একটু দ্রুত দিতে পারবেন? আমার এখনই দরকার, আমি এক্সট্রা পে করতে রাজি আছি। দোকানদার হাই তুলতে তুলতে বলে, 1 সপ্তাহের আগে সম্ভব হবে না, হেভি বুকিং। বাড়তি টাকা দিলেও হবে না? আর্জেন্ট করে দিতে পারি, ডাবল পেমেন্ট। তাও আজ পাবেন না, 2 দিন লাগবে। আমি অত্যন্ত দুঃখিত হওয়ার ভঙ্গি করে বলি, তাহলে তো হচ্ছে না। আচ্ছা, সতীনাথের ওই গানটা একটু বাজান তো শুনি। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন। দোকানদার নিতান্ত অনিচ্ছায় খানিকটা বাজায়, বাজাতে বাজাতে হাই তোলে। ক্যাসেটের দোকানের লোকজন ক্রমাগত হাই তোলে, কেন কে জানে।
আমি যে কটা দোকানে গেছি সব জায়গায় এক অবস্থা। এরা হাই না তুলে কথা বলতে পারে না, কথা বলেও কম। রানীক্ষেত রোগ হলে মুরগিরা যেমন ঝিম ধরে থাকে, এরাও সেরকম, সারাক্ষণ ঝিম ধরে আছে। দুপুরের পর হাঁটতে ভালো লাগে না, বাসায় ফিরে আসি, গোসল করে লম্বা একটা ঘুম দিই। সুলাইমান চাচাকে দেখতে যাই না, কারণ তার মেয়েরা খোঁজ পেয়ে গেছে। তারা সারাক্ষণ বাবাকে ঘিরে থাকে। যে দুবার গিয়েছিলাম এমন করে তাকিয়েছে যেন আমি রক্তচোষা ড্রাকুলা। তার বাবার রক্ত খাবার জন্য আসি। হাসপাতালের সবচেয়ে ছোট মেয়েটি আমাকে বারান্দায় ডেকে নিয়ে বলল, বাড়ি ছাড়ার জন্য আপনাদের 1 মাস সময় দেওয়া হয়েছিল, মাস প্রায় শেষ হতে চলল, আপনাকে মনে করিয়ে দিলাম। আমার স্মৃতিশক্তি ভালো না। আমি বললাম, মনে করিয়ে খুব ভালো করেছেন, আমি ভুলেই গিয়েছিলাম। অন্য 3জন ভাড়াটের মধ্যে 2জন চলে গেছে, আরেকজন যাবে এই শুক্রবারে। ও আচ্ছা, বাড়িটা আমাদের খুব জরুরিভাবে দরকার। ভাইয়াকে বলবো, ওই তো গার্জিয়ান। সুলাইমান চাচাকে দেখতে যেতে ভালো না লাগার আরেকটা কারণ হচ্ছে তিনি এখন কথাবার্তা একেবারেই বলেন না। তার শরীর দ্রুত খারাপ হয়েছে, চোখ গাঢ় হলুদ, নিঃশ্বাস ফেলার সময় অদ্ভুত শব্দ হয়। আমার দিকে এমনভাবে তাকান যেন চিনতে পারছেন না। তবে চলে আসবার সময় মেয়েদের বলেন, রেনুর হাতে 20টা টাকা দাও তো, রিক্সা ভাড়া। মেয়েরা তৎক্ষণাৎ বলে, দিচ্ছি, কিন্তু দেয় না, বরং এমন ভঙ্গি করে যে আমার বলতে ইচ্ছে করে, কিছু দিতে হবে না, আমার কাছে একটা 5 টাকার নোট আছে, আপনি দয়া করে রেখে দিন। ডাক্তাররা সুলাইমান চাচার ব্যাপারে জবাব দিয়ে দিয়েছে বলে মনে হয়। তার শরীরে কোনো যন্ত্রপাতি এখন কাজ করছে না, লিভার কাজ করছে না, কিডনি কাজ করছে না, শ্বাসের কষ্ট হচ্ছে, মাথা চুলও উঠতে শুরু করেছে। হাসপাতালে ঢোকার আগে কিছু চুল ছিল, এখন মাথা প্রায় ফাঁকা, কথাবার্তা অসংলগ্ন। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে এমনভাবে যান যেন খটকা লাগে। ওই দিন শীত নিয়ে কথা হচ্ছে, শেষ রাতে নাকি তার খুব শীত লাগে, আবার গায়ে চাদর দিলে গরম লাগে। এই প্রসঙ্গে বলতে বলতে হঠাৎ বললেন, রেনু, তোর বাবা কাজটা ভালোই করেছে। আমি বিস্মিত হয়ে বললাম, কোন কাজ? এই যে লুকিয়ে আছে। আমার কি ধারণা জানিস? আমার ধারণা উনি কোথাও ঘাপটি মেরে আছেন, বেশি দূরে না, কাছেই, তোদের আশেপাশে, যাতে তোদের উপর লক্ষ্য রাখতে পারেন। একসময় বের হবেন, তোদের চমকে দিবেন। আমি অস্বস্তির সঙ্গে বললাম, এই প্রসঙ্গ থাক চাচা। আচ্ছা থাক, তবে আমি কিন্তু ভুল বলছি না, যা বললাম আমার মনের কথা। তোর বাবা যে কাজটা করেছেন, আমার এমন একটা কাজ করার ইচ্ছা সারা জীবন ছিল, করতে পারিনি, সাহসের অভাবে পারিনি। গৃহত্যাগ করা সহজ ব্যাপার না, মহাপুরুষ ছাড়া কেউ পারেন না। বাবা গৃহত্যাগ করেননি, উনি গৃহত্যাগের মানুষ না, খুবই ঘরোয়া মানুষ। ব্যবসায় কারণে বাইরে যেতেন, যে কদিন বাইরে থাকতেন ছটফট করতেন। মানুষকে এত চট করে বোঝা যায় না রে রেনু, মানুষ খুব জটিল বস্তু। গৌতম বুদ্ধ তো সংসারী মানুষ ছিলেন, তার ছিল পরমা সুন্দরী স্ত্রী যশোধারা, চাঁদের মতো ছেলে ছিল রাহুল, ছেলেকে 1 মিনিট চোখের আড়াল করতেন না। সেই গৌতম বুদ্ধ কি ঘুমন্ত স্ত্রী পুত্র রেখে পালিয়ে যাননি? বাবা গৌতম বুদ্ধ না চাচা, একজন অতি সামান্য ব্যবসায়ী, যাকে জীবিকার জন্য সাময়িকভাবে গৃহত্যাগ করতে হতো। আরেকটা ভুল কথা বললি রেনু, সব মানুষের মধ্যেই গৌতম বুদ্ধের বীজ থাকে, সময় মতো পানি পায় না বলে বীজ থেকে গাছ হয় না। তুই যখন রাস্তায় হাঁটবি, চোখ কান খোলা রেখে হাঁটবি। আমি নিশ্চিত অনেকবার তোর সঙ্গে তোর বাবা দেখা হয়েছে, তুই খেয়াল করিসনি। আমি সবসময় চোখ কান খোলা রেখে হাঁটতাম, বাবা নিখোঁজ হবার পর তা আরও বেড়েছে, তাতে কোনো লাভ হয়নি। তবে কেন জানি আমার নিজের মধ্যেই একটা ক্ষীণ আশা একদিন পেছন থেকে বাবা ডেকে উঠবেন, কে যাচ্ছে, রেনু না? আমি থমকে দাঁড়াবো, বাবা হতভম্ব গলায় বলবেন, শাড়ি পরে যাচ্ছিলি, আমি তো চিনতেই পারিনি। শাড়ি পরছিস কবে থেকে? অল্পদিন থেকে পরছি, ঘরে পরি না, বাইরে বের হলে পরি। সুন্দর লাগছে, আচ্ছা কিনে দেব, ভালো শাড়ি কিনে দেব, চল
এখনই কিনে দিই, কিছু টাকা সঙ্গে আছে। শাড়ি কিনতে হবে না বাবা, তুমি আমার সঙ্গে চলো তো। কোথায় যাব? বাসায়। আবার কোথায়? তোমার যে ঘর বাড়ি আছে, এটা কি তোমার মনে নেই? হুম, ভালো কথা বলেছিস। আসলে ব্যাপারটা কি জানিস? আসল ব্যাপারটা কি? বাবা বিব্রত ভঙ্গিতে হাসতে থাকেন। আমি তার হাত ধরি। কল্পনা এই পর্যন্তই। মানুষের কল্পনারও সীমা থাকে। আমার তো মনে হয় না কেউ কখনো কল্পনা করে সে উঠতে পারে। আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। কল্পনাকেও মুক্তির ভেতর থাকতে হয়। বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা শক্তিও কমতে থাকে। একটা সময় আসে যখন মানুষ কল্পনা করে না। আমার মার বোধ হয় সেই সময় যাচ্ছে। তিনি তাকিয়ে থাকেন শূন্য চোখে। মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলেন। আমি একদিন বললাম, মা তুমি কি বলছো? তিনি বিরক্ত হয়ে বললেন, কই, কিছু বলছি না তো। আমাদের বড় আপার মৃত্যুদিন গেল গত পরশু। আমরা সবাই খুব আতঙ্কগ্রস্ত ছিলাম, মা না জানি কি করেন। তিনি কিছুই করলেন না। নিতান্তই স্বাভাবিক আচরণ করলেন। সববার শোকের এই তীব্র দিনটিতে বাবা মা একসঙ্গে থাকেন। এবার মা একা, এবং তার মধ্যে কোনো বিকার নেই। নামাজে অন্য দিনটিতে যতটা সময় দেন, আজও তাই দিলেন। সন্ধ্যার সময় বারান্দায় এসে বসলেন। আপাকে বললেন, মীরা, আমাকে এক কাপ চা বানিয়ে দিবি মা। তাকে চা দেওয়া হলো। তিনি চা খেলেন। রাতের খাবারও খেলেন নিঃশব্দে। এর আগে কোনোদিন তাকে রাতে কিছু খেতে দেখিনি। রাত 10টার সময় ঘুমোতে গেলেন। আপা আমাকে ডেকে বললেন, তুই মার সঙ্গে ঘুমো, কোনো সমস্যা হলে আমাকে ডাকবি, আমি জেগে আছি। মা থাকতে দেবে না, দরজা বন্ধ করে দিয়েছে। দরজা ধাক্কা দিয়ে দেখ। আমি বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। বললাম, মা তোমার সঙ্গে ঘুমোবো। মা তৎক্ষণাৎ দরজা খুলে বললেন, আয়। আমি ঘরে ঢুকলাম, মার পাশে শুয়ে পড়লাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোর তো কলেজ বন্ধ, তুই সারাদিন কি করিস? আমি হকচকিয়ে গেলাম। ক্ষীণস্বরে বললাম, কলেজ বন্ধের কথা তো তোমাকে কে বলল? আমি জানি। কবে জানলে? অনেকদিন আগেই জানি। তুই কি কারো বাসায় যাস? না। রাস্তা রাস্তা হেঁটে বেড়াস? হুম। তোর বাবাকে খুঁজিস? আমি জবাব দিলাম না। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আর হাঁটাহাঁটির দরকার নেই, তোর বাবা ফিরে আসবেন না, উনি জীবিত নেই। কি বলছো মা? জীবিত থাকলে আজকে দিনে চলে আসতো। আজ যখন আসেনি, আর কোনো দিনও আসবে না। তুই ঘুমোতো রেনু, রোদে ঘুরে ঘুরে কি কালো হয়ে গেছিস। আয়না নিজেকে দেখিস না? এখনই তো সুন্দর হওয়ার বয়স। মা এমন কোনো আবেগের কথা বলছেন না, সহজ স্বাভাবিক কথা। কিন্তু আমার কান্না পেয়ে গেল। আমি নিঃশব্দে কাঁদছি, এমনভাবে কাঁদছি যেন মা কিছুতেই বুঝতে না পারেন। রেনু, জি। তোর বড় আপার জন্য আমি নিজের হাতে একটা জামা বানিয়েছিলাম, টকটকে লাল সিল্কের জামা। ওই জামাটা তোর বাবা তার ব্রিফকেসে কাগজপত্রের নিচে লুকিয়ে রাখে। বছরের মাত্র একদিন গভীর রাতে জামাটা বের করা হয়। আজ সেই রাত। তোর বড় আপাকে লোকটা কোনো দিন দেখেনি, কিন্তু বাদ দাও মা, কত যে কল্পনা ছিল ওরুকে নিয়ে। দরিদ্র মানুষ, জিনিসপত্র কিনে বাড়ি বোঝাই করে ফেলেছিল। জুতা কিনেছিল 3 জোড়া, 4টা জামা, বাচ্চাদের গোসল দেবার জন্য লাল প্লাস্টিকের গামলা। মৃত্যুর খবর পাওয়ার পর সব বিলিয়ে দেয়। মা, আমি কিছু শুনতে চাচ্ছি না। এই যে তোর বাবা নানান জায়গা ঘুরে বেড়ায়, ঠিক যে ব্যবসায়ের কারণে ঘুরে বেড়ায় তা কিন্তু না। ঘরে তার মন টিকে না। কিছুদিন ঘরে থাকলেই সে অস্থির হয়ে ওঠে। ওরও বেঁচে থাকলে এরকম হতো না, মানুষটা ঘরেই থাকতো। মা ঘুমাও। মা পাশ ফিরলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন
হুমায়ুন আহমেদের লেখা আশাবরী। আজ ছিল এর ৩য় পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আশেপাশের সবাইকে জানিয়ে দেবেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।